আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা পরিবেশ রসায়নের 3 নম্বর লেকচার শুরু করব। তো আমরা এই চ্যাপ্টারে অলরেডি দুইটা লেকচার আমরা দিয়ে ফেলছি। এটা আমাদের লাস্ট লেকচার। তো চলো শুরু করা যাক, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্ব। এই টপিকটা আমি আগেও একটু দেখাইছি যে গ্যাসের গতিতত্ত্ব মানে গ্যাসগুলো আসলে কিরকম আচরণ করে। তো আমি বলছি গ্যাসের আয়তন খুবই কম, মানে একটা আদর্শ গ্যাসের আয়তন নগণ্য ধরা হয়, জিরো ধরা হয়। একটা আদর্শ গ্যাসের আয়তন জিরো ধরা হয়, ঠিক আছে। আর বাস্তবে যে গ্যাসগুলো আছে এগুলো আছে, কিছুটা আয়তন আছে, তবে খুবই নগণ্য, ঠিক আছে। তারপর বলছিলাম কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। মানে একটা আদর্শ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না, এটা আমরা বলছিলাম, হ্যাঁ। এই 2 নম্বর লেকচারে বলছিলাম এগুলো। আকর্ষণ বল থাকে না। আচ্ছা, ভালো কথা। এবার আমরা একটু এই বইয়ে কি কি লাইনগুলো আছে আমি যদি একটু তুলে ধরি। তো বইয়ে দুইটা জিনিস আছে, সেটা এই গ্যাসগুলার আণবিক বেশ। গ্যাসগুলার আণবিক বেশ আণবিক বেশ আণবিক বেশ হয় 2 অ্যাংস্ট্রম। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে একটা গ্যাসের অণুর আণবিক বেশের মাত্রা কত, বা আণবিক বেশ কতটুকু, 2 অ্যাংস্ট্রম। আর সংঘর্ষ বেশ মানে আরেকটা অণু এই যে এখানে থাকে, সংঘর্ষ বেশ, সংঘর্ষ এই বেশ, এটাকে এটা 2 অ্যাংস্ট্রম থেকে, মানে সংঘর্ষ বেশটা কি, মানে এই অণুর থেকে এই অণুর যে দূরত্বটা আর কি, এটা হইতে পারে 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রম। সংঘর্ষ বেশ কি, এই জিনিসটা যদি আমরা একটু জিনিসটা ছোট ছোট করে বুঝাই, ধরো একটা অণু এখানে আছে আর একটা অণু ধরো এখানে আছে, এখান থেকে এটার যে দূরত্ব এটা কি বোঝায় সংঘর্ষ বেশ, ঠিক আছে। এটা সংঘর্ষ বেশ। এই সংঘর্ষ বেশটা হয় বেসিক্যালি 2 থেকে 4 অ্যাংস্ট্রম। এগুলো আসতে পারে এমসিকিউর জন্য, জাস্ট একটু মনে রাখো, এগুলো নিয়ে এত গবেষণা করার দরকার নাই, জাস্ট মোমেন্টে এসে। আচ্ছা, তো আর সূত্র দুইটা এগুলা ফিজিক্সের ডেরিভেশন আছে, আমরা কেমিস্ট্রিতে জাস্ট একটু বসাই দিই। সি আর এম এস মানে আর এম এস বেগ ইকুয়াল টু √3 এন আর টি বাই এম। এটা ডেরিভেশন ফিজিক্সে আছে, ওইখান থেকে একটু করে নিও। আরেকটা আছে গতিশক্তির ফর্মুলা, ই কে ইকুয়াল টু 3/2 এন আর টি, ঠিক আছে। এই কোয়েশনগুলো একটু আপাতত একটু মুখস্থ টাইপের করে রাখো, আর যদি কেউ ডেরিভেশন পড়তে যাও ফিজিক্সে আছে, এখান থেকে একটু পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, একটা ম্যাথ করি। তো বলছে এই গ্যাসটি চুনাপাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায়। তাহলে এই গ্যাস কোনটা? চুনাপাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এটা চুনাপাথর, এটাকে যদি তুমি বিয়োজন করো তাহলে পাবা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলো তো এই গ্যাসটি কোনটি? এই গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, গেল এটা। এবার আমরা বলি গতে কি বলছে। গতে বলছে যে 1 নং গ্যাসটির গতিশক্তি কত। তাহলে গতিশক্তির ফর্মুলাটা বসাই দিই। ইকে ইকুয়াল টু 3/2 এন আর টি। এখানে এন কত? এন এই গ্যাস, এখানে সরি 1 নং গ্যাসটি বলছে, 1 নং গ্যাস এটা। এন কত? এন 10 গ্রাম, অর্থাৎ এন ইকুয়াল টু ডাব্লিউ/এম। ডাব্লিউ কত? 10। এম কত? ক্লোরিন, ক্লোরিন 2 মানে 35.5 ইন্টু 35.5, 71। 71, তাই না? 71। তাহলে এটা যদি ক্যালকুলেটর বসায় দাও তাহলে পাবা 0.1408। একটু করবা ক্যালকুলেটরে, আমার ভুল হইতেই পারে। আর কত বসাবা? টি কত বসাবা? টি কত? টি 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 293 কেলভিন। আর কত বসাবা? ই কে গতিশক্তি, গতিশক্তির একক অবশ্যই সেটা
এই জ্বলে আসবে, তাই না? জ্বলে আসবে, তো জ্বলে আসবে এটা হচ্ছে এসআই ইউনিটে আসবে। তাহলে আর এর এসআই ইউনিট কি, এটা আমরা পড়াইছি আর 2 নম্বর লেকচারে পড়াইছি। আর এর এসআই ইউনিট হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স। এবার এগুলো যদি এখানে বসাই দেই, তাহলে হচ্ছে এন কত, এন হচ্ছে 0.1408, আর কত, আর হচ্ছে 8.314, এটার সাথে গুণ দিব হচ্ছে 293। ঠিক আছে, তাহলে একটু এক লাইনে লিখা দিয়ে, তাহলে আসে হচ্ছে 3/2 ইন্টু 0.1408 ইন্টু 8.31 ইন্টু 293। যদি বসায় দাও সবগুলা, তাহলে উত্তর আসবে হচ্ছে 1514.65 জুল। ওকে, আচ্ছা। তারপর বলছে ঘতে, ঘতে কি বলছে, 2 নং গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে আরএমএস বেগ সমান হবে, মানে এই দুইটার আরএমএস বেগ সমান হবে। তো 1 নং গ্যাসের আরএমএস বেগ যদি বলি, 1 নং গ্যাসের জন্য আরএমএস বেগ সি আরএমএস ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 3 nRT/m। থ্রি আর টি বাই এম। তাহলে মনে হয় একটু ভুল লিখছি, 3 RT/m হবে, 3 RT/m। ঠিক আছে, 3 RT/m। আচ্ছা, ওকে। তাহলে কি আসতেছে, এই থ্রি আর এর মান বসাবো কত, 8.314। টি কত বসাবো, টি বসাবো হচ্ছে 293। আর এম বসাবো কত, এম বসাবো হচ্ছে এই ক্লোরিনের যেই ভর। ঠিক আছে, ক্লোরিনের ভর কত, 35 × 35.5 গুণ 35.5 কত হয়, 71। 71। আর এখানে যেহেতু সবগুলা এসআই একক, সবগুলো যেহেতু এসআই একক, তাহলে 71 গ্রাম, এটাকে অবশ্যই কিলোগ্রাম নিতে হবে। তো সেই কারণে আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 10^3 হলো। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে হচ্ছে যদি ক্যালকুলেটর বসায় দিই, তাহলে পাবো হচ্ছে 320.826 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো 2 নং গ্যাসের তাপমাত্রা, মানে 2 নং গ্যাসের গতি, সিআরএমএস বেগ কত, 2 নং, 2 নং এর ক্ষেত্রে সিআরএমএস কত, সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে কি, রুট 3 RT/m। ঠিক আছে, তাহলে 3 আর কত, 8.314। টি কত, টি জানি না আমি, টি কত, মানে বলছে আর কি কত পরিবর্তন করলে, তাপমাত্রা কত পরিবর্তন করলে। টি আপাতত আননোন। এম কত, এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এম হচ্ছে 44 ইন্টু 10^3। 1000 দিয়ে ভাগ করবা, কেন, কারণ হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে, তাহলে এটা থাকলো। এখন আমাকে বলছে আরএমএস বেগ সমান হবে, তার মানে এই যে এইটা সমান হচ্ছে এইটা। তো এই দুইটাকে হচ্ছে এবার আমরা জোড়া লাগাই দিব। ঠিক আছে, এই দুইটাকে জোড়া লাগাই দিব। এটাকে হচ্ছে জোড়া লাগাই দিব, তাহলে 320.826 ইকুয়াল টু হচ্ছে কত, রুট 3 ইন্টু 8.314 ইন্টু টি ডিভাইডেড বাই 44 ইন্টু 10^3। ঠিক আছে, এখান থেকে তুমি হচ্ছে টি এর মানটা বের করতে পারো। টি ইকুয়াল টু আসবে হচ্ছে কত, 181 আসবে, 181.57 500, এটা আসবে। ঠিক আছে, এটা আসবে, যেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে যদি 273 বিয়োগ করে দাও, তাহলে থাকবে হচ্ছে -91.42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার হচ্ছে এই দুইটা আরএমএস বেগ সমান হবে। তাহলে কত পরিবর্তন করা লাগতেছে, আগে ছিল হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়ে গেছে হচ্ছে -91.42 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত পরিবর্তন করা লাগতেছে,
এই এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 106 মানে 91 সাথে 15 যোগ করে দিলে কত হয়? 106.42 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এত পরিবর্তন করলে আমার হচ্ছে আরএমএস বেগ সমান হবে। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝছি। আচ্ছা, এবার আসে হচ্ছে এসিড বৃষ্টি ও তার প্রতিকার নিয়ে। তো এসিড বৃষ্টি, এসিড কারা আসলে, এসিড কাকে বলে? আমরা যদি একটু পিএইচ স্কেল চিন্তা করি, এটা হচ্ছে 7, এটা ধরো হচ্ছে 8, এটা ধরো 9, 10, 11, 12, 13, 14, এখানে ধরো 6, 5, 4, 3, ধরো এরকম আছে। তো এই 7-এর উপরে গেলে আমরা বলি হচ্ছে এটা ক্ষার, আর 7-এর নিচে থাকলে আমরা বলি হচ্ছে এটা এসিড বা অম্ল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসিড বৃষ্টি তখনই বলবো যখন ওই বৃষ্টির পিএইচ 7-এর কম হবে। তো সেটা কত? সেটা হচ্ছে 5.6 বা তার কম। 5.6 বা তার কম হলে আমরা বলি সেটা হচ্ছে এসিড বৃষ্টি। তাহলে যেই বৃষ্টির পিএইচ 5.6 বা তার কম, সেটা হচ্ছে এসিড বৃষ্টি। তাহলে এসিড বৃষ্টি, সেখানে অবশ্যই এসিড থাকবে। তাহলে কোন অ্যাসিডগুলো থাকবে? H2SO4, HNO, H2SO3, H2SO4, HNO3, এই অ্যাসিডগুলো থাকবে। ঠিক আছে, এই অ্যাসিডগুলো থাকলে আমরা বলবো হচ্ছে এটা আসলে এসিড বৃষ্টি, মানে এই অ্যাসিডগুলো থাকে আর কি, এই অ্যাসিডগুলো থাকে। আচ্ছা, তো এসিড বৃষ্টি কিভাবে প্রতিকার করব? আমরা FGD প্ল্যান্ট, ফ্লু গ্যাস ডিসালফারিজেশন, ঠিক আছে, ফ্লু গ্যাস ডিসালফারিজেশন বা এফজিডি প্ল্যান্ট করব। কিভাবে করব? দেখো, এই এফজিডি প্ল্যান্ট আসলে কেন করা হয়? এসিড বৃষ্টি প্রতিকারের জন্য। তো এসিড বৃষ্টি কিভাবে হয়? এই কলকারখানা থেকে বিভিন্ন গ্যাস আছে, যেমন লাইক এই যে সালফার ডাইঅক্সাইড, সালফি সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে আসে। তো এগুলা পানির সাথে মিশে হচ্ছে এসিড বৃষ্টি ক্রিয়েট করে, তাই না? তো এইটারে আমরা আসলে বলি হচ্ছে ফ্লু গ্যাস, ফ্লু গ্যাস। এবং এটার মেন মেন ইয়াটা হচ্ছে, মানে মেন এজেন্ট বাস ইয়াটা হচ্ছে, মেন যে স্টুডেন্ট সে হচ্ছে SO2। ঠিক আছে, SO2, এটাকে আমরা বলতেছি আসলে ফ্লু গ্যাস। এই ফ্লু গ্যাসকে যদি আমরা ডিলেট করে দিতে পারি তাহলেই সেটা হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারিজেশন বা এফজিডি প্ল্যান। ঠিক আছে? আচ্ছা, কিভাবে করব? আমরা চুনাপাথর ঢেলে দিব। চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর ঢেলে দিব। ঢেলে দিলে এই সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, ওইটা তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম সালফাইড, এটা তৈরি করবে। এখন বায়ুতে অক্সিজেন আছে, আর ওই পানিতে আছে, এসিড বৃষ্টি, এখানে পানি আছে। তো এটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2 মোলস অফ ওয়াটার, এটা তৈরি করবে, যেটার নাম হচ্ছে মানে এটার নাম হচ্ছে, বাণিজ্যিক নাম হচ্ছে জিপসাম। জিপসাম। তাহলে আমাদের এসিড বৃষ্টি রোধ হইতেছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এফজিডি প্ল্যান্টে কি উৎপন্ন হইতেছে? জিপসাম। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এফজিডি প্ল্যান্টে উৎপাদ হিসেবে কি তৈরি হয়? উৎপাদ হিসেবে তৈরি হয় হচ্ছে হচ্ছে জিপসাম। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এবার আসে হচ্ছে আরহেনিয়াস মতবাদ নিয়ে। তো আরহেনিয়াস মতবাদে বলতেছে আমাকে যে হচ্ছে একটা যৌগ যদি H+ দান করে তাহলে সে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড। আর যদি OH- আয়ন দান করে তাহলে হচ্ছে সে ক্ষার। এটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। ঠিক আছে, এটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই জিনিসটা, HCl, সে এই পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে H+ আর হচ্ছে Cl-। তাহলে এই যে সে H+ দান করতেছে, সে একটা অ্যাসিড। সহজ কথা। আর ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, সে যখন জলীয় দ্রবণ পাইছে তখন হয়ে গেছে হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোক্সাইল, এই যে এটা তৈরি করলো, দ্যাটস ওয়াই সে হচ্ছে বেস বা ক্ষার।
ভালো কথা, কিন্তু ঝামেলা আছে, তার অনেক সীমাবদ্ধতা আছে। কারণ দেখা যাইতেছে যে হচ্ছে কপার সালফেট, ফেরাস সালফেট, তারপরে আছে হচ্ছে ধরো জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা এসিড। ঠিক আছে, এরা এসিড, এরা আসলে এসিড। বাট কেন অ্যাসিড সে কি আরএনএস এর সাহায্যে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায় না। কারণ এরা কেউই এইচ প্লাস দেয় না, এরা কেউই এইচ প্লাস দেয় না। এই কারণে এটা হচ্ছে আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা বা একটু ত্রুটি বলা যেতে পারে। ঠিক আছে না? এরা অ্যাসিড কেন? হোয়াই? হোয়াই এরা অ্যাসিড? কেন এরা অ্যাসিড? এটা আরহেনিয়াস মতবাদ ব্যাখ্যা করতে পারে নাই। তারপরে আরো আছে, যেমন ধরো হচ্ছে NH3, BF3, তারপরে ধরো ক্যালসিয়াম অক্সাইড, তারপরে আছে হচ্ছে এনিলিন। এরা কেন ক্ষার? এরা কেন ক্ষার? এটাও আরহেনিয়াস ব্যাখ্যা করতে পারে নাই। মানে ওয়েজ আয়ন তো কেউ দেয় না, তাই না? এরা কেন ক্ষার? এরা কেন ক্ষার? হোয়াই? এটাও আরহেনিয়াস ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখব যে লাল কাপড় দেখলে ইলাবাজার বাইসাপ জিনিসটা আসলে ভুয়া কথা। কিরকম? দেখো, CH4, এখানে হাইড্রোজেন আছে, তার মানে এখানে আরএনএস মতবাদ অনুসারে এটা অ্যাসিড না। এটা আসলে একটা অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ। এটা আসলে অ্যাসিড না। তাহলে এটাও কিন্তু ভুয়া। ঠিক আছে। আবার অ্যালকোহল যদি নেই, CH3OH, হ্যাঁ, OH, তাহলে এই যে OH আছে, এই কারণে এটা যে হচ্ছে ক্ষার এমনটা না। তাহলে এটাও ভুয়া। তাহলে এগুলো হচ্ছে তার সীমাবদ্ধতা বা ত্রুটি। এগুলো এমসিকিউতে প্রায়ই আসে। ঠিক আছে, যে নিচের কোনটি আরএনএস মতবাদ অনুসারে ত্রুটি বা নিচের কোনটি আরএনএস এর সীমাবদ্ধতা, এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা। তারপর আমরা দেখবো হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। এটা আসলে এই মতবাদে বলছে থেকে মনে রাখবা প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ অর্থাৎ এসিড তারাই কইবা যে হচ্ছে H প্লাস দান করে, তারাই তুমি এসিড কইবা। ঠিক আছে, এসিড কইবা। আর যে H প্লাস গ্রহণ করে, তারে তুমি কইবে হচ্ছে সে হচ্ছে ক্ষার। আরএনএস তো একই কথা কইছে, এই যে H প্লাস দান করে সে হচ্ছে এসিড, আর যে OH মাইনাস আয়ন দান করে সে হচ্ছে ক্ষার। বাট এখানে কিন্তু জাস্ট উল্টা এই কথাটা এক্সট্রা যোগ হয়েছে। ঠিক আছে, এই কথাটা এক্সট্রা যোগ হয়েছে, যে এই কথাটা এক্সট্রা যোগ হয়েছে যে H প্লাস গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। তাইলে আমি বলতেই পারি ব্রনস্টেড লাউরি মতবাদের সাহায্যে ক্ষারের সংখ্যা বাড়ছে, ক্ষারের সংখ্যা বাড়ছে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ব্রনস্টেড লাউরি মতবাদ দেওয়ার পরে কিসের সংখ্যা বেড়ে গেছে? ক্ষারের সংখ্যা বেড়ে গেছে। কেমনে ক্ষারের সংখ্যা বাড়লো? এই যে H প্লাস যারা গ্রহণ করে তারা ক্ষার। ঠিক আছে, এর আগে কিন্তু এই মতবাদটা ছিল না। আর হেনেস বলছে জাস্ট যারা উইচ মাইনাস ওয়ান এই দান করে তারা খার। বাট ওই কিন্তু এই কথাটা একটু চেঞ্জ করে বলছে। ঠিক আছে না? আচ্ছা, গেল এটা। এবং এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই ব্রনস্টেডের বি, খারের বি, এখান থেকে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, গেল এটা, বললাম। তো এবার একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাই, যে হচ্ছে ধরো H2S প্লাস NH3 বিক্রিয়া করে তৈরি করলো, বিক্রিয়া করে তৈরি করলো কি NH4 প্লাস আর হচ্ছে HS মাইনাস, এটা তৈরি করলো। ঠিক আছে, তাহলে এই যে H2S সে কি তৈরি করলো? সে তৈরি করলো হচ্ছে এই যে এটা, এটা তৈরি করলো। তার মানে সে একটা হাইড্রোজেন দিয়ে দিছে, একটা হাইড্রোজেন সে দান করছে। দ্যাটস ওয়াই একে আমরা বলতেছি হচ্ছে এসিড। একটা হাইড্রোজেন দান করছে, তার মানে সে হচ্ছে এসিড, সে হচ্ছে এসিড। আর এই NH3 কি করলো? একটা হাইড্রোজেন গ্রহণ করছে, একটা হাইড্রোজেন সে হচ্ছে গ্রহণ করছে। তাহলে আমি বলতে পারি সে হচ্ছে একটা ক্ষার। আচ্ছা, খুবই ভালো কথা। এখন বিক্রিয়াটা যদি আমি একটু রিভার্স করে দিতাম, বিক্রিয়াটা যদি আমি একটু রিভার্স করে দিতাম, তাহলে কি হইতো?
তাহলে যেটা হইতো ওই যে NH4 থেকে কি তৈরি হয়েছে, এটা তৈরি হইতো, তাই না, এটা তৈরি হইতো। তাহলে NH4+ একটা হাইড্রোজেন ত্যাগ করছে, একটা হাইড্রোজেন হচ্ছে ত্যাগ করছে, একটা হাইড্রোজেন হচ্ছে ত্যাগ করছে। NH4+ একটা হাইড্রোজেন ত্যাগ করে তৈরি করছে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে না? এখান থেকে যদি বিক্রিয়াটা রিভার্স করতাম, তাহলে এই যে হাইড্রোজেন ত্যাগ করলো, তাহলে একে আমরা বলতাম তখন অ্যাসিড, অ্যাসিড। আর এই HS- সে কি করতো, সে হচ্ছে এই যে এটা তৈরি করতো, অর্থাৎ সে হচ্ছে একটা হাইড্রোজেন গ্রহণ করছে, একটা হাইড্রোজেন গ্রহণ করে সে তৈরি করছে হচ্ছে H2S, ঠিক আছে না? তাহলে সে যেহেতু সে হাইড্রোজেন গ্রহণ করছে, তারে আমরা বলতাম হচ্ছে সে একটা ক্ষার বা বেস, ঠিক আছে? এবং এগুলারে যদি তুমি এসিড আর বেস কও, এগুলারে তুমি এসিড আর বেস না কয়ে একটু নাটক করে এই অনুবন্ধী এসিড বা অনুবন্ধী ক্ষার এগুলা বললো, ঠিক আছে? অনুবন্ধী কথাটা যুক্ত করো, অনুবন্ধী বা কনজুগেট আর কি, কনজুগেট, অনুবন্ধী কথাটা যুক্ত করো, ঠিক আছে? অনুবন্ধী কথাটা যুক্ত করো, মানে কনজুগেট এসিড আর এটা হচ্ছে কনজুগেট ক্ষার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করি। ধরো একটা বিক্রিয়া যদি লিখি, HCl প্লাস হচ্ছে পানি, বিক্রি করে তৈরি করে কি Cl- আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে এই যে HCl সে কি করছে, একটা হাইড্রোজেন ত্যাগ করে Cl- পরিণত করছে, তার মানে সে হচ্ছে অ্যাসিড। আর এটা যদি অ্যাসিড হয়, এটা অবশ্যই ক্ষার, কেন? কারণ সে একটা হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে, তাহলে এটা হচ্ছে একটা ক্ষার। আবার এই এখন যদি উল্টা একটু দেখাই, তাহলে ক্লোরিন আয়ন, সে হচ্ছে একটা হাইড্রোজেন গ্রহণ করে HCl তৈরি করে, ঠিক আছে? ক্লোরিন আয়ন একটা হাইড্রোজেন গ্রহণ করে HCl তৈরি করে, তাহলে সে অবশ্যই একটা বেস। এবং কোন বেস? কনজুগেট বেস। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা হাইড্রোজেন সে ত্যাগ করে পানি তৈরি করে, তাহলে সে হচ্ছে কনজুগেট অ্যাসিড, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, তুমি এসিড থেকে কি পাও? কনজুগেট বেস পাও। বেস থেকে কি পাও? কনজুগেট অ্যাসিড পাও, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার তিনটা কোশ্চেন আমরা সলভ করি। বলছে NO2- এর অনুবন্ধী অম্ল কেটায়। আচ্ছা দেখো, NO NO2- এর অনুবন্ধী অম্ল, তার মানে এই কি, এ হচ্ছে অ্যাসিড। আমি তো বলছি যে এখানে বলছিলাম না যে এসিড থেকে পাবো হচ্ছে কনজুগেট বেস, তাহলে এই এখান থেকে অনুবন্ধী অম্ল মানে কনজুগেট অ্যাসিড পাবা, তার মানে সরি একটু ভুল করছি, এ হচ্ছে ক্ষার, এ হচ্ছে ক্ষার। কেন ক্ষার? কারণ এর অনুবন্ধী অম্ল জানতে চাইছে, তার তাহলে এটা অবশ্যই ক্ষার। তো ক্ষার কি করে, ক্ষার কি করে, ক্ষার হচ্ছে H+ গ্রহণ করে। তাহলে এই NO2- এর অনুবন্ধী অম্ল কি? HNO2, ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা তাহলে এবার যেটা হইতেছে যে হচ্ছে HSO3 এর অনুমোদন অম্লকে, তাহলে এ অবশ্যই বেস। তাহলে বেস কি করে? বেস হচ্ছে H+ গ্রহণ করে। তাহলে H+ গ্রহণ করলে কি হয়, একটা হাইড্রোজেন হচ্ছে সে যুক্ত হবে, তাহলে H2SO3, ঠিক আছে না? আচ্ছা, এবার আসে হচ্ছে এইটাতে HSO3 এর অনুবন্ধী ক্ষার কি, তাহলে অবশ্যই সে হচ্ছে অ্যাসিড, যেহেতু তার ক্ষার জানতে দিচ্ছে। তাহলে অ্যাসিড কি করে, H+ ত্যাগ করে, তাহলে কি হবে, একটা H যদি ত্যাগ করে দেয় তাহলে SO3, আর যেহেতু একটা ত্যাগ করছে তাহলে হচ্ছে 2-, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করি, দেখো HSO3 এর অনুমতি অম্ল আছে, আবার HSO3 এর অনুমতি ক্ষারও আছে, তার মানে সে হচ্ছে উভধর্মী। তাহলে মনে রাখবা, হাইড্রোজেন যুক্ত সকল আয়ন উভধর্মী প্রদর্শন করে। এটা একটা MCQ আর কি, হ্যাঁ, MCQ, MCQর জন্য এটা খুব কাজে দেয়, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উভধর্মী, নিচের কোনটি উভধর্মী, এটা আসতে পারে। তো কতে ধরো দেওয়া থাকতে পারে অ্যামোনিয়া, খতে ধরো HSO3-,
তখন এটা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে না? আচ্ছা, গেল এটা। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে এসিড এর শক্তি মাত্রা। এসিড দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে অক্সো অ্যাসিড আর একটা হইতেছে হাইড্রোসিড। অক্সো অ্যাসিড কারা, যেমন আমি যদি বলি HCl O4 H2SO4, তারপরে আছে হচ্ছে ধরো HNO3 H3PO4, এরকম থাকতে পারে, তাই না? এবার এদের জারণ মান দেখবো আমি। ফার্স্টে হচ্ছে এদের জারণ মান আমরা বের করবো। তো জারণ মান তো আমরা সবাই বের করতে পারি। ধরো ক্লোরিনের জারণ মান ধরে নাও এক্স, আর অক্সিজেন হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1, +1 আর -2। তাহলে জারণ মান কেমনে বের করবো? হাইড্রোজেন হচ্ছে +1 লিখলাম, আর এক্স এর এক্স এটাও লিখলাম, আর অক্সিজেন হচ্ছে -2, তাহলে লিখলাম হচ্ছে -2, আর যেহেতু চারটে আছে এই কারণে 4 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, তো একটা যৌগের জারণ মান কত হয়? 0। তাহলে এক্স ইকুয়াল টু থাকতেছে কত? 4 × 2 = 8, 8 থেকে 1 গেলে থাকে হচ্ছে 7। মানে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম আর কি, 7। তাহলে এই HCl O4 এই যৌগে ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। তাহলে এবার দেখো মুখে মুখে এগুলো বার করা যায়। অক্সিজেনের কত? -2 না? তাহলে 4 × 2 = 8, আর এখান থেকে 2 কমে গেলে থাকে হচ্ছে +6। 3 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে থাকে হচ্ছে 5। 3 4 × 2 = 8, এখান থেকে 3 গেলে থাকে হচ্ছে 5। আচ্ছা, জারণ মান বের করলাম। এবার দেখবো এই জারণ মান কার বেশি। জারণ মান বেশি যার সে বেশি তীব্র, ঠিক আছে? তাহলে বলতেই পারি যে এই বেশি তীব্র, এই বেশি তীব্র, ঠিক আছে না? এবার দেখি দুইটারই হচ্ছে সমান। সমান যখন হয় তখন আমরা দেখবো হচ্ছে এই কেন্দ্রীয় মৌলের এই কোনটা বেশি হচ্ছে ছোট, হ্যাঁ, ছোট কেন্দ্রীয় মৌল কোনটা বেশি ছোট, যেটা বেশি ছোট সেটা হচ্ছে বেশি তীব্র, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি, এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে হচ্ছে ফসফরাস। তাহলে নাইট্রোজেন বড় না ফসফরাস বড়? অবশ্যই নাইট্রোজেন, ফসফরাস বড়। তাহলে যেই মৌলটা ছোট সেই মৌলটা হচ্ছে বেশি তীব্র। তাহলে কোনটা বেশি তীব্র? এটা বেশি তীব্র, ঠিক আছে না? আচ্ছা, হাইড্রাসিডের ক্ষেত্রে একটু দেখি। হাইড্রাসিডের ক্ষেত্রে হচ্ছে হ্যালাইডের আকার যার বড়, হ্যালাইডের আকার যার বড়, হ্যালাইডের আকার যার বড়, তাহলে আমরা যদি বলি যেমন ধরো HIHBr HCl H, তাহলে কে বেশি তীব্র? আয়োডিন সবচেয়ে বড়, ফ্লোরিন সবচেয়ে ছোট, এরকম না? এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই HCl O4 এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি? অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার কি? Cl O4-, একটা হাইড্রোজেন সে হচ্ছে ত্যাগ করবে। H2SO4 এর ক্ষেত্রে HSO4-, এটার ক্ষেত্রে NO3-। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে PO4 H2PO4-, তাই না? আচ্ছা, তো অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে কি করবে? কোনটা বেশি তীব্র? অ্যাসিডের ক্ষেত্রে যেটা বেশি যেই যৌগটা বেশি তীব্র, অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে সেটাই ততই দুর্বল, ঠিক আছে? ততই দুর্বল। তাহলে চিহ্নটা উল্টাই যাবে অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রেও ঠিক সেম, আয়োডিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ফ্লুরিন মাইনাস, ফ্লুরিন মাইনাস। তাহলে কে বেশি তীব্র? অবশ্যই ফ্লুরিন আয়ন বেশি তীব্র। এগুলো হচ্ছে অনুবন্ধী ক্ষারের বেলায়, ঠিক আছে? তাহলে অনুবন্ধী ক্ষারের বেলায় কি হয়? জাস্ট এসিডের উল্টাটা হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসে হচ্ছে লুইস মতবাদ। তো লুইস মতবাদ আবার কি জিনিস? এটা হচ্ছে
ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে? তো কিরকম, তুমি একটা এসিড তখনই বলবা যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, একটা হইতে পারে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, তো এই ব্রনস্টেড লাউরি বলছে কি, যে হচ্ছে প্রোটন দান করে সে হচ্ছে এসিড। প্রোটন দান করা মানে কি? প্রোটন দান করা মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। প্রোটন দান করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। উল্টা কাহিনী না? তাহলে এটা হবে হচ্ছে অ্যাসিড। মানে প্রোটন দান করে ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে অ্যাসিড। আর ইলেকট্রন যে ত্যাগ করে সে হচ্ছে ক্ষার। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তাহলে আমরা বলবো যে অম্ল আসলে কারা বা অ্যাসিড কারা হয় আর ক্ষার কারা হয়। তো অ্যাসিড তারাই হবে যারা হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন যাদের কম আছে তারাই তো ইলেকট্রন গ্রহণ করবে, তো তারাই তো অ্যাসিড। ইলেকট্রন কাদের কম আছে? যারা অধাতু, অর্থাৎ অধাতব অক্সাইড অম্লধর্মী, অধাতব অক্সাইড অম্লধর্মী। তারপরে যাদের হচ্ছে অষ্টক পূরণ হয় নাই, মানে যাদের হচ্ছে অষ্টক সংকোচন করছে, যাদের অষ্টক সংকোচন করছে। ঠিক আছে? আমরা উদাহরণ দিয়ে যদি বুঝাই, তাহলে অধাতব অক্সাইড হচ্ছে ধরো, অধাতব অক্সাইড হচ্ছে ধরো কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলা, এগুলো হচ্ছে অম্লধর্মী। আর অষ্টক সংকোচন হচ্ছে কাদের, যেমন ধরো অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, এটা হইতে পারে। তারপরে আছে হচ্ছে PCl3 হইতে পারে। ঠিক আছে না? আচ্ছা, তো বেসের ক্ষেত্রে ঠিক উল্টা কাহিনী, উল্টা কাহিনী দিয়ে দিবা অধাতব অক্সাইড, এখানে দিয়ে দিব হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড। আর অষ্টক সংকোচন না, এখানে দিয়ে দিব অষ্টক প্রসারণ, অষ্টক প্রসারণ। তাহলে এই ধাতব অক্সাইড কারা? ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এরা। আর অষ্টক প্রসারণ কাদের? NH3, এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তারপরে ধরো আছে হচ্ছে SO2, না SO2 তো হচ্ছে এই অধাতব অক্সাইড, তাহলে SO2 এখানে, হ্যাঁ, NH3 PH3। ঠিক আছে? এদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই কারণে এদের হচ্ছে, এরা হচ্ছে বেস বা ক্ষার। আচ্ছা, আরেকটা কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে যারা হচ্ছে ক্যাটায়নিক, ক্যাটায়নিক যারা ক্যাটায়ন, যে ক্যাটায়ন সেই তো কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। যারা হচ্ছে ক্যাটায়নিক, ক্যাটায়নিক কারা? যেমন হচ্ছে কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট। মানে এখানে কি তৈরি হয়? কপার 2+ থাকে, ফেরাস 2+ থাকে, জিঙ্ক 2+ থাকে। তো এরা কি করে? এরা ইলেকট্রন নিতে চায় না? এরা ইলেকট্রন নিতে চাবে, কারণ এরা হচ্ছে এই পজিটিভ, তো পজিটিভই তো নেগেটিভ নিতে চায়, তাই না? তো এরা হচ্ছে ক্যাটায়নিক, তো এই কারণে এরাও আমাদের অ্যাসিডে তালিকায় পড়ে। তাহলে ওই যে প্রথম পেজে আমরা পড়ছিলাম যে আরহেনিয়াস মতবাদে এদের কেন অ্যাসিড বলা হয়, বুঝছো কেন বলা হয়? কারণ এরা হচ্ছে লুইস অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি লুইস অ্যাসিড, তখন কিন্তু এগুলা আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড বা সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে খরতা। খরতা কি জিনিস ভাই? খরতা হচ্ছে পানিতে দ্বিধনাত্মক ক্যাটায়নের উপস্থিতি। দ্বিধনাত্মক ক্যাটায়ন বলতে কি বোঝাচ্ছি আমি? এই যে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এরা যদি পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ থাকে, তখন আমরা বলবো যে পানিটা হচ্ছে খর পানি। ঠিক আছে? খর পানি। তো এটা দুই ভাবে হইতে পারে, মানে এই যে এখানে এই ক্যাটায়ন আছে, অ্যানায়ন হিসেবে থাকতে পারে, এই ক্লোরাইড আয়ন থাকতে পারে, সালফেট, সালফাইড আয়ন থাকতে পারে, অথবা বাই সালফেট থাকতে পারে,
বাইসালফেট থাকতে পারে। তো যদি ক্লোরাইড আয়ন এবং সালফাইড আয়ন থাকে, তখন আমরা বলবো হচ্ছে এটা স্থায়ী ক্ষয়। আর যদি বাইসালফেট থাকে তাহলে আমরা বলবো হচ্ছে অস্থায়ী ক্ষয়। ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, ক্ষরতা ক্ষরতা সবসময় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে লেখা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে লেখা হয় সবসময় হচ্ছে পিপিএম, পিপিএম ইউনিটে লেখা হয়। পিপিএম কি? পিপিএম এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে পড়া, তারপর আমি হচ্ছে সংক্ষেপে একটু বলে দিই পিপিএম কি। পিপিএম আসলে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। পিপিএম এর একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকে, এটা হচ্ছে আসলে পিপিএম। ঠিক আছে, সংক্ষেপে বললাম আর কি। আর এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে পড়া, সংক্ষেপে বললাম যে 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকে, এবং এটাকে ক্যালসিয়াম কার্বনেটের সাহায্যে লেখা হয়। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন যদি আমরা দাঁড় করতে চাই, তুল্য ভর আমরা জানি, তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর বাই যোজনী। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম 40, কার্বন ডাইঅক্সাইড 44, আর অক্সিজেন 16, তাহলে 100। আর যোজনী হচ্ছে 2, তাহলে থাকলো হচ্ছে 50। আমরা লিখতেই পারি যে হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু হচ্ছে এই ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে কত? ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 আর যোজন হচ্ছে 2, তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম 2+। এটা লিখতে পারি। এবার অনুরূপভাবে লিখতে পারি কি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, যোজনে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 12 গ্রাম ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে না? এই একটা ইকুয়েশন কিন্তু আমরা লিখতেই পারি তুল্যভর দিয়ে। ঠিক আছে, অনেকে এই টপিকটা নাও বুঝতে পারো, যারা এই টপিকটা বুঝতেছো না আপাতত আমি মনে করবো এসএসসির জন্য এটা স্কিপ করতে পারো, যদি না বুঝো। আর যদি বুঝো তাহলে পড়ো, ঠিক আছে, সমস্যা নেই। আর যদি না বুঝো তাহলে একটু স্কিপ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো বলছে আধা লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ থাকলে খরতা কত? আচ্ছা, তাহলে আমি বলছি কি, আধা লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ থাকে। তো আমি তো জানি যে হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম 2+। ঠিক আছে, তাহলে এখানে কত? 100 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ আছে। আচ্ছা, 50 গ্রাম বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে এই, এটার যদি গ্রাম করি, মানে দুইটার যদি মিলিগ্রাম করি তাহলে তো কোনো অপরাধ হবে না, এটা হালাল। এটারও মিলিগ্রাম করে দিলাম, এটারও মিলিগ্রাম করে দিলাম, দ্যাটস হালাল। 100 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+, তাহলে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ কত হবে? ঐকিক নিয়ম যদি করি তাহলে হয় হচ্ছে কত হয় ঐকিক নিয়ম করলে? আচ্ছা, একটু সুন্দর করে যদি লিখি, একটু গুছাই লিখি, 20-এ হয় হচ্ছে 50, তাহলে 100-এ হবে হচ্ছে এই 20টা হচ্ছে নিচে চলে আসবে, আর 100 হচ্ছে উপরে চলে আসবে 20। এইটা হয় তাই না? এটা হয়। তাহলে আমরা যদি করি তাহলে পাবো হচ্ছে কত, এই শূন্য কাটা 2, 5, 250 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম। আচ্ছা, 250 মিলিগ্রাম কতটুকে? আধা লিটার পানি। তাহলে 1 লিটার পানিতে কত হবে? 1 লিটার পানিতে কত হবে? 250 গুণ 2, অর্থাৎ 500 মিলিগ্রাম। তো আমি তো বলছিলাম যে হচ্ছে 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকে সেটা হচ্ছে কি, খরতা। তাহলে 1 লিটারে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে তাই না? তাহলে খরতা কত? খরতা হচ্ছে 500 ppm। ঠিক আছে। ওকে, এবার আসে হচ্ছে ডিউ নিয়ে। ডিউ কি? ডিউ হচ্ছে ডিসলভ অক্সিজেন, অর্থাৎ একটা মানে একটু পানিতে বা 1 লিটার পানিতে কতটুকু আসলে অক্সিজেন আছে সেটা আসলে ডিউ। ঠিক আছে। আচ্ছা, তো ডিউ থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই ডি উ সবসময় হচ্ছে
প্রকাশ করা হয় হচ্ছে বেসিক্যালি K2Cr2O7 পটাশিয়াম টাইক্রোমেট। এই যৌগটা, এই যৌগ দিয়ে হচ্ছে বেসিক্যালি এগুলি লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, সরি, পটাশিয়াম টাইক্রোমেট না, বেসিক্যালি পটাশ, এই সোডিয়াম থায়োসালফেট দিয়ে লেখা। সোডিয়াম থায়োসালফেট দিয়ে টিউটাকে প্রকাশ করা হয়। এগুলো আমরা ডিটেলসে এই পরে পড়বো এডমিশনে, কিংবা হচ্ছে পরে। আপাতত এসএসসির জন্য এর থেকে বেশি পড়ার দরকার নেই। আর এখান থেকে রাখবা ডি ইউ ইকুয়াল টু হচ্ছে ৮০০০ বিএস বাই বি স্যাম্পল। এই বি কি, এই বি হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেটের আয়তন, এস হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি। বলছে একটা নমুনা পানির ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 7.54 ATM, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন। এটি কি আসলে ডিউ? তাহলে ডিউর মান দেওয়া আছে কত? ডিউর মান দেওয়া আছে হচ্ছে 7.54 ppm। এবং ওই নমুনা পানির ১ লিটার অক্সিজেন দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে বি স্যাম্পল, বিভক্ত আয়রনকে ট্রাইটেট করতে ৯ মিলিলিটার অক্সিজেন প্রয়োজন হয়, মানে এটা হচ্ছে বি এর মান। তাহলে সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা কত? তাহলে আমি কি জানি, টি ইউ ইকুয়াল টু হচ্ছে ৮০০০ বিএস বাই বি স্যাম্পল। তাহলে এখান থেকে এস এর মানটা বেরিয়ে আসবে। এস ইকুয়াল টু থাকবে হচ্ছে ডি ইউ ইন্টু বি স্যাম্পল, যেটা আসলে হচ্ছে ১ লিটার। ১ লিটার বা ১০০০, ১ লিটার, হ্যাঁ ১ লিটার, ১ লিটার আর ৮০০০ ইন্টু বি। বি কত? বি হচ্ছে ৯ মিলিলিটার। মিলিলিটারকে যদি মিলিলিটারে নাও তাহলে পাবো হচ্ছে 9 × 10⁻³ তাহলে তুমি যদি এগুলো বসায় দাও, সব মান যদি তুমি বসায় দাও, তাহলে একটা পাবা। কত পাবে একটু দেখবা করে নিজেরা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এবার আসে হচ্ছে বিউডি এবং সিউডি। বিউডি, বিউডি হচ্ছে ধরো পানিতে বিভিন্ন বিউডির পূর্ণরূপটাকে জানা দরকার। বিউডির পূর্ণরূপ হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, নট বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিউডি কি? বিউডি হচ্ছে ধরো বিভিন্ন এই জৈব পদার্থ থাকতে পারে পানিতে। তো এগুলারে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে, যে পরিমাণ অক্সিজেন লাগে বা যে পরিমাণ ডিউ খরচ হয়, সেটা হচ্ছে আসলে বিউডি। আর এখানে সিউডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে আসলে জৈব এবং অজৈব সবগুলারে পচাইতে যেই অক্সিজেন লাগে সেটা হচ্ছে আমার সিউডি। এবং বলাই যাচ্ছে যে বিউডি ছোট হবে, সিউডি বড় হবে। বোঝা যাচ্ছে, কারণ এটা জৈব এবং অজৈব দুইটারই পচাইতে অক্সিজেন লাগে। ঠিক আছে, এই দুটো সংজ্ঞাটা একটু নিজেরা পড়ে নিও, সংজ্ঞাটা দেখাইতেছি না। আর এখান থেকে বিউডির মান কত হলে ভালো হয় একটু দেখে নিই। বিউটির মান যদি 1 থেকে 2 ppm হয়, তাহলে বলবো খুবই ভালো। কম হলেই তো ভালো, হ্যাঁ, কারণ অক্সিজেন কম লাগতেছে। যদি 3 হয় তাহলে বলবো যে মোটামুটি চলে। যদি 6 হয় তখন বলবো, 6 হয় তখন এটা হু আছে অনুমোদন দিছে যে না, এর বেশি হলে হু অনুমোদিত। যদি 10 হয় তাহলে খারাপ। আর যদি 20 হয় তাহলে তো জঘন্য অবস্থা।
ঠিক আছে না? আচ্ছা, তো এবার একটু হু এর অনুমোদিত মাত্রাগুলো একটু দেখি। হু অনুমোদন দিছে পানির ক্ষেত্রে, যদি পানির পিএইচ যদি 6.5 থেকে 8.5 থাকে তাহলে ঠিক আছে, অনুমোদন দিছে আর কি। ডিউর মান বলছে 5 থেকে 6 হলে ঠিক আছে। অবশ্যই পিপিএম, এগুলো পিপিএম। তারপর বিউডির মান তো বললামই, 6। এগুলা এগুলো অবশ্যই বিউডির, হ্যাঁ, এগুলো সিউডি না, বাট বিউডি, বিউডি। বিউডির 6 থাকলে এই মোটামুটি ভালোই, মানে অনুমোদন দিছে। সিউডির বলছে 10। টিডিএস টোটাল ডিসলভ, মানে পানিতে হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড, মানে বিভিন্ন ধরো এই কঠিন পদার্থ থাকতে পারে, তো সেটা হচ্ছে টোটাল ডিসলভ। এই টিডিএস এর পূর্ণটা কি জানি, ভুলে গেলাম তো। টোটাল টিডিএস, টোটাল ডিসলভ সলিড মনে হয় সম্ভবত। হ্যাঁ, টোটাল ডিসলভ সলিডস, ঠিক আছে। তো এটা হচ্ছে 500 ppm থাকলে ভালো। তো টিডিএস এর উদাহরণ কি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কত, 500 ppm থাকলে অনুমোদন আর কি, ও অনুমোদন দিছি। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ। 3টা লেকচার, দেখি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। ওকে।